নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার স্বাগত আপনাদের স্টেট কাট নিউজ রুম থেকে। যথারীতি আমরা আবার চলে এসেছি মঙ্গলবারের সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে পরিচয় করাবো তার সঙ্গে। তার আগে কয়েকটা কথা বলে নিই। আমাদের অনুষ্ঠান আশা করা যায় আপনারা দেখছেন, আমরা সেটা বুঝতে পারছি। আমাদের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে আমরা বুঝতে পারছি, সেখানে লাইক কমেন্ট ক্রমশ বাড়ছে। এবং আগের এপিসোডগুলোতেও বারবার আমরা এই কথাটাই বলে এসেছি আর কি, যে আপনাদের জন্যই তো করা, সেই জন্য আপনারা যদি দেখেন বা কোনোভাবে কাজে লাগে আমাদের এটা একটা সার্থকতা লাভ করবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ওরাল প্যাথোলজি, মূলত মুখের যে সমস্ত রোগবিদ্যা, মানে রোগ, তার সমস্যা কোনগুলো, কী কী লক্ষণ থেকে আমরা বুঝতে পারবো, তার কোন উপায় গেলে সেগুলোকে প্রতিকার করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এবার চলে আসি ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় করে দিই। আজকে আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি, আমাদের সামনে বসে রয়েছেন ডাক্তার রঞ্জন ঘোষ। তিনি MDS ওরাল প্যাথোলজি, PGDHS টোবাকো কন্ট্রোল। তিনি এখন রয়েছেন অ্যাসোসিয়েটস প্রফেসর রূপে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের সঙ্গে। পরিচয় দিলাম, আশা করি আপনারা তাকে চিনেও থাকবেন, অনেকে হয়তো তার পরিষেবা বা তার সেবা নিয়েও থাকবেন। মানুষ হিসেবে আপনারা ইতিমধ্যেই তাকে হয়তো অনেকেই চেনেন, জানেন, খুব কাছ থেকে হয়তো দেখেছেন। এবার আমরা শুরু করি যথারীতি আজকের আলোচনা। প্রথমেই না, মানে গোটা পর্বে তো আমাদের জানার বিষয় থাকবে, বিভিন্ন প্রশ্ন আকারে আমরা সেগুলো আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব আর কি। এবার যে বিষয় দিয়ে শুরু করব, মুখের রোগবিদ্যা ঠিক কী নিয়ে কাজ করে এবং সাধারণ মানুষের ভাষায় এটাকে যদি ব্যাখ্যা করতে বলা হয় যাতে সকলে বুঝবেন আর কি, আপনি কীভাবে বলবেন? আমাদের যে সাবজেক্টটা ওরাল প্যাথোলজি, তো এটা মানে ওরাল প্যাথোলজি আছে, একটা রিলেটেড সাবজেক্ট ওরাল মেডিসিনও আছে। তো মেনলি আমরা যেটা দেখি যে লোকেরা মানে প্রথমে ডেন্টাল কলেজ বলতে প্রথমেই যেটা বোঝে যে দাঁতের যদি কোনো ব্যথা হয়, তারপরে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব, বা দাঁত ভেঙে গেছে বা খেতে পারছি না, প্রচণ্ড ব্যথা হয়েছে, সেটা হলে আমি দাঁতের ডাক্তারের কাছে যাব। কিন্তু তাছাড়াও যেটা হয়, বিশেষ করে ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্ট, যে কোনো ডেন্টাল কলেজে সব জায়গায় একটা ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে। এবং এখানে আমাদের সেটা বেঙ্গলে আউটডোর ডিপার্টমেন্ট বা ওপিডিতেও সেরকম রোগ দেখা হয়। কেন ডেন্টাল কলেজে তখন যাওয়া উচিত? ধরুন আপনার মুখে একটা ঘা হয়েছে, সেটা আপনি জানেন না, আমি বলছি না সবাইকে প্যানিক করতে হবে, কিন্তু লোকজন যে এটার জন্যেও মুখের ভেতরে একটা চামড়া রয়েছে, সেটার মধ্যে ঘা হয়েছে, সেটার জন্যেও আমি যে ডেন্টালে যাব সেটা অনেকে যায় না। অনেকে স্কিনের ডাক্তারের কাছে ছুটে যায়, অনেকে ENT ডাক্তারের কাছে ছুটে যায়। তো এই ব্যাপারটা যে মুখে ঘা হচ্ছে, সারছে না, তো আর বিশেষ করে অনেক এরকম রোগ আছে, পরে আলোচনাতে উঠে আসবে, যেগুলো অনেক মানে সেগুলো সিম্পল রোগ না, কিন্তু লোকেরা প্রথমে ডাক্তার দেখাতেই চায় না। ইভেন কি লোকেরা কোয়াকের কাছে গিয়ে কিছু ট্রিটমেন্ট করালো, মানে হাতুড়ে ডাক্তার বা ওষুধের দোকান থেকে নিজেরাই ডাক্তারের মতো করে কিছুটা ওষুধ খেয়ে নিল। তো সেইটার বদলে আপনি যদি কোনো ডেন্টাল কলেজে যান, বর্ধমানে ডেন্টাল কলেজ হয়ে গেছে অনেক বছর, তো ওখানে গিয়ে যদি দেখান, তাহলে আমার মনে হয় অনেকে মিসগাইডেড হবে না আর উপকৃত। আচ্ছা, এই প্রসঙ্গে মানে কথা সূত্রে একটা জিনিস জানতে ইচ্ছে করছে। কোনো কোয়াকের কাছে যাচ্ছে, বা হয়তো স্কিনের ডাক্তারের কাছে যাচ্ছে, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে, বা হয়তো নাক কান গলার কাছে যাচ্ছেন চিকিৎসকের কাছে আর কি, মানে একজন সাধারণ মানুষ তিনি কি করে নিশ্চিত হবেন যে এইটার জন্য আমাকে এই ডাক্তারের কাছে যেতে হবে, সেইটা যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা হলো যে কোয়াকের কাছে তো যাওয়া উচিত। মানে অনেকে, আমি এটা দেখেছি, এটা খুব মানে বলতেও খারাপ লাগে, অনেকে জানে যে এ হয়তো কোয়াকের মতো মানে রেগুলার ডাক্তার না। হয়তো আমাদের মানে অনেক ডাক্তারদেরও অসুবিধা রয়েছে যে গ্রামের দিকে যেতে পারে না, বা অনেক সময় পেশেন্টেরও থাকে যাকে পাচ্ছি আমি তাকে ধরে দেখি। এইটা একটা জিনিস তো হয়। তো সেই জন্যে পেশেন্টদের একটু সচেতন তো হতে হবে, অ্যাটলিস্ট আমি ডাক্তারের কাছেই যাবো। আচ্ছা, ENT আর স্কিন স্পেশালিস্ট ওরাও খুব সম্মানীয় ডাক্তার, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মুখের ভেতরে যদি আপনার কিছু হচ্ছে, তো সেটা নিয়ে আপনি স্কিনের ডাক্তারের কাছে কেন যাবেন? আপনার যদি এখন হাতের চামড়ায় কিছু হয়, আপনি কি আমার কাছে ডেন্টিস্টের কাছে আসবেন? তো আসবেন না। তো যখন আপনার মুখের ভেতরে কিছু হচ্ছে, তখন আমি স্কিনের ডাক্তার দেখাবো না। হ্যাঁ, ENT আমাদের ভাইয়ের মতো বলতে পারি। ENT ডাক্তার হলো অ্যাকচুয়ালি নাক কান গলা, মানে আপনার গলা, ঢোকগিলের ভেতরে, গলার ভেতরে বা নাকের ভেতরে কিছু যদি হচ্ছে, সেটা হলো ENTর আন্ডারে পড়ছে। কিন্তু মুখের বাইরে মানে মাড়ি,
হ্যাঁ। জিভ গলার ভেতরে ঢুক গলার আগে অবধি মুখের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে সেটা কিন্তু একজন ডেন্টাল সার্জন ইএনটির থেকে আগে ট্রিটমেন্ট করতে পারবে এবং সেটার স্পেশালিস্ট হলো ওরাল মেডিসিন বা ওরাল প্যাথোলজি। মানে মুখ গহ্বরের মধ্যে যেটুকু হবে, আচ্ছা মুখে ঘা বা হয়তো কোনো সাদা দাগ আসছে, লাল দাগ আসছে, আস্তে আস্তে সেগুলো হয়তো আরও গাঢ় হচ্ছে, ঘন হচ্ছে, হ্যাঁ, এগুলো এই রোগের ক্ষেত্রে মানে কতটা গুরুতর লক্ষণ বলে বিবেচিত হতে পারে? প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, সব ঘাই ক্যান্সার না। মানে আমি এখানে কিন্তু প্যানিক ছড়াতে আসি যে আপনার মুখে ঘা হয়েছে মানে ক্যান্সার হয়ে গেছে, সবার ক্যান্সার হচ্ছে। মুখে অনেক সাধারণ এমনি ঘাও হয় যেগুলো কিনা ক্যান্সার না, যেরকম আমাদের এরকম অ্যাপথাস আলসার বলে একটা ছোট ঘা হয় মুখে ছালে, হিন্দিতে বলে, সেইগুলো কিন্তু এমনিতেও কমে যায়, চিরবির করে ব্যথা করবে, খেলে জ্বালা করবে, সব কিছু ক্যান্সার না, ঠিক আছে। আবার এরকম ঘা আছে যেগুলো দেখে অত ব্যথা করবে না কিন্তু ওটা ক্যান্সার। আচ্ছা। তো এইটা জিনিসটা হলো যে বিশেষ করে যদি কারোর কোনো নেশা থাকে, তামাক জাতীয় নেশা, মানে এটা তামাক নিয়ে আমরা আলোচনা করবো, তাও বলে রাখি, তামাক জাতীয় নেশা, সেটার থেকে যদি মুখে কোনো লাল দাগ বা ঘা হচ্ছে তবে তো অবশ্যই ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে ডেন্টাল কলেজে দেখানো উচিত। এটা একটা 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হলো যে যখন আপনি দেখছেন একটা ঘা পারসিস্ট করছে, মানে থেকে যাচ্ছে, 2-3 সপ্তাহ একইভাবে আছে, কমছে না, তখন দেখানো উচিত। সাধারণ মুখের ঘা যেগুলো, অনেক ঘাই আছে আপনার হচ্ছে 1 সপ্তাহ পরে কমে যাচ্ছে, মানে স্থায়িত্ব কম, সেগুলো নিয়ে অত চিন্তার দরকার নেই, দেখিয়ে রাখা ভালো। কিন্তু ওগুলো ক্যান্সার হয় না, ক্যান্সারের ঘা না, কোনোদিন কমবে না, ওটা বাড়বে সবসময়। তো যেটা কমে যাচ্ছে 7 দিন 10 দিনের মধ্যে, সেটা ক্যান্সার না, কিন্তু যদি সেটা বেড়ে যায় তবে ওটা ওইদিকে হবে। এবং যেই ঘাগুলো আপনার বিশেষ করে তামাক জাতীয় জিনিস থেকে হচ্ছে সেইগুলো কিন্তু ক্যান্সারের দিকে যেতে পারে, মানে সবগুলো ক্যান্সার না, ক্যান্সারের দিকে যেতে পারে। মানে সেটার থেকে যেগুলো হচ্ছে সেগুলো প্রিলিমিনারি অনেক স্টেজ আছে, সেটাও আমরা আলোচনায় আসবো। তাছাড়াও মুখে অনেক রকম জ্বালা হয়, ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, কিছু ইমিউনোমডুলেশন ডেফিসিয়েন্সি হয়, লাইকেন প্ল্যানাস বলে আমাদের একটা রোগ আছে, সেটা বয়সকালে মহিলাদের বেশি হয়। চিন্তায় অনেক সময় মুখের মধ্যে দাগ, জ্বালা, খেতে জ্বালা, এরকমগুলো হয়, সেগুলো আছে। তো এগুলো আপনার যদি মনে হয় যে আমার 7 দিন 10 দিন হয়ে গেছে, জিনিসটা যাচ্ছে না, বেস্ট হলো নিজের মানে এখন গুগল বাবাজি না লাগিয়ে ডেন্টাল কলেজে গিয়ে বা আমাদের পক্ষে কোনো একজন ডেন্টিস্টের কাছে, পাস করা ডেন্টিস্টের কাছে গিয়ে চেক করিয়ে নাও যে এটা কি হয়েছে। যে বারবার মুখে যখন আলসার হচ্ছে, হয়তো কিছুদিন হলো, আবার পরবর্তীকালে আবার হচ্ছে, আবার সেটা কিছুটা কমার পর বা নিরাময়ের পরে তো আবার হচ্ছে, একটা ঘটনা যখন বারবার হতে থাকবে, মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে? এটাও কি কোনো গুরুতর দিককে নির্দেশ করছে, মানে সেই ক্যান্সারের দিকেই যাচ্ছে? না, একটা জিনিস মনে রাখতে হবে, যদি একটা ঘা হয়ে পুরোপুরি কমে যায় আবার অন্য জায়গায় হলো, এরকম হয়, একটা রিজিয়নে হলো, মানে একটা দিকে ঘা হলো, বা দিকে একদম সেরে গেল, 10 দিন পরে অন্যদিকে হলো, কি 1 মাস পরে অন্যদিকে হলো, সেটা ক্যান্সার না। আচ্ছা। যেটা কমে যাচ্ছে আবার হচ্ছে, কমে না, ক্যান্সারের ঘাটা কমে না, কমে হিল করে না, হিল মানে শুকিয়ে যাওয়া, সেটা হয় না, মানে এবং ওটা এক জায়গাতেই ফিক্সড থাকবে। হ্যাঁ, ক্যান্সারের ঘা যখন হলো ওই একটা জায়গায় থাকবে, ওখান থেকে বাড়তে থাকবে আস্তে আস্তে আস্তে, এবং অতটা ব্যথাও করবে না। কিন্তু যেটা কমে যাচ্ছে আবার হচ্ছে, জ্বালা করছে আবার কমে যাচ্ছে, সেটা কিন্তু ক্যান্সার না, সেটা অন্য অনেকগুলো রোগ আছে, সেগুলো হতে পারে এবং ভেতরে অনেক কারণ হতে পারে, বিশেষ করে অনেক ইভেন কি স্ট্রেস আলসারও বলে, অ্যাপথাস আলসার যেগুলো হয় স্ট্রেস আলসারও বলে। তো সেগুলো নিয়েও অনেক আছে, অনেকে চিন্তা করে, মুখে জ্বালা করে, লাইকেন প্ল্যানাস বলে একটা রোগ আছে, মহিলাদের বেশি হয়, কিছু খেলেই জ্বালা করছে, অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সিতে হয়। এগুলো সবগুলোই মানে আপনাকে দেখাতে হবে, কিন্তু এগুলো নিয়ে ক্যান্সারের প্যানিক করা উচিত না। এটাও একটা ব্যাপার যে আমার মুখে হয়ে গেছে, বায়োপসি করে দিন, আমার তো অমুক মানে দাদু বা বাবা কাকা মারা গেছিল ক্যান্সারে, এরকম কিন্তু প্যানিকেও লোকজন খুব অসুবিধা হয়, এবং এগুলো ঘাগুলো চলতেই থাকে, সেগুলো প্যানিকও করা উচিত না, দেখিয়ে নেব, সচেতন থাকাটা। ওরাল হাইজিন যদি ঠিকমতো মানা না হয়, এবং মানার পদ্ধতিগুলোই বা কি, যদি সেই সম্পর্কে একটু বলেন, এবং যদি না মানা হয় তাহলে কতটা এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে? ওরাল হাইজিন মানে মুখের স্বচ্ছতা, হাইজিন মানে স্বচ্ছতা। প্রথমত
আমাদের দুবার ব্রাশ করতে হয়, হুম, মানে টুথপেস্ট আর টুথব্রাশ। হুম, কোন টুথব্রাশ বা কোন টুথপেস্ট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট দ্য ওয়ে অফ ব্রাশিং। এই একটুখানি মুখে ঢুকে করে ঘুষে নিলাম, হুম, হ্যাঁ 1 মিনিটে হয়ে গেল, সেরকম করলে হবে না। একটা পদ্ধতি মেনে, হুম, সেটা ইউটিউবে বা অন্য জায়গায় অনেক ভিডিও আছে, হুম, তো সেরকম করে প্রপারলি দুবার ব্রাশ করতে হবে। হুম, এবং মুখের মধ্যে কি কি কিছু লেগে রয়েছে কিনা, হুম, ফাঁকে ঢুকে রয়েছে কিনা, সেগুলো দেখতে হবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, যেহেতু আমাদের এখানে বেশিরভাগ লোকেরা ননভেজ, হুম, বাঙালিরা বিশেষ করে, আর ভেজিটেরিয়ানদের ক্ষেত্রেও হয় এটা, দুটো দাঁতের ফাঁকে হুম, এই যে জায়গাগুলো, এইখানে কিন্তু খাবার আটকে রয়েছে। হুম, এবার এই যে খাবারটা আটকে রয়েছে, হুম, এটা শুধু ব্রাশিংয়ে যাবে না, হুম, আপনাকে ডেন্টাল ফ্লস বলে একটা জিনিস হয়, হুম, সেইটা দিয়ে আপনাকে ওই ফাঁক থেকে, ওটা সুতোর মতো হয়, আচ্ছা, সেখান থেকে খাবারগুলো বার করতে হয়। হুম, অ্যাটলিস্ট দিনে একবার কি দুদিনে একবার এটা করলে তাহলে কমপ্লিট ওরাল হাইজিনটা হয়। এটা একটা আচ্ছা, জিনিস। হুম, 2 নম্বর কি 3 নম্বর জিনিস হয়তো বলছি, এটা হুম, সব থেকে ইম্পর্টেন্ট। আজকাল হুম, একটা বড় মানে কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে, বা এটা বলতেও খুব খারাপ লাগে, লোকেদের এই পান মশলা খাওয়ার অভ্যেস। যুবা কেসরি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ স্পন্সর হচ্ছে, আইপিএল স্পন্সর হচ্ছে, পান মশলা খাওয়ার অভ্যেস, এবং সেখানে পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তিরা বিজ্ঞাপন করছে। বিজ্ঞাপন করছে। এটা তো মানে একদম পুরো জেনারেশন খারাপ হয়ে যাচ্ছে। মানে লোকজন যদি এখন 5 প্যাকেট করে 10 প্যাকেট করে পান মশলা খায়, মুখের মধ্যে পুড়ে রাখে, হুম, তাহলে কিসের ওরাল হাইজিন? হুম, কোথায় ওরাল হাইজিন? ওরাল হাইজিন নেই। এবং রাস্তাঘাট দেওয়ালের অবস্থা তো কি হচ্ছে সেটা তো মানে না বলাই ভালো। এখানে থুতু ফেলবেন না, তার নিচেই থুতু ফেলে লোকেরা। তো ওইটা খেলে তো আপনার ওরাল হাইজিনের তো পুরো মানে একদম শেষ। এবং সেক্ষেত্রে ব্রাশ করলেও মনে হয় না খুব একটা কাজে লাগে। না না, আপনার যে ওই যে দাগ, আমি বলছি, আপনি মুন্না ভাই এমবিবিএস হয়তো দেখে থাকবেন, বা হাওড়া ব্রিজে দেখবেন এখন পিলারগুলোতে জ্যাকেটের মতো পরিয়ে দিয়েছে। গার্ড করা কেন কি লোকজন ওই পান মশলার পিক ফেলে ফেলে ওই মানে যেগুলো মানে ন্যাচারাল কজে জং লাগেনি, সেই পিলারগুলোতে জং লেগে যাচ্ছিল নোংরা হয়ে, এবং ওগুলো এমন দাগ ধুলেও ওঠে না, আমাদের স্কেলিং মেশিনে যেতে চায় না। তো ওরকম যদি কারোর মুখ হয়, তাহলে মুখ, দাঁত বা তার মানে সম্পর্কে যে মাড়ি, চামড়া, ভেতরে ভেস্টিবিউল মানে যেখানে খাবারটা জমে, মানে কোনোটাই বাঁচবে না এবং খুব অবস্থা খারাপ। তো ওরাল হাইজিনের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট মানে সবথেকে খারাপ অবস্থা আমাদের দেশে তো একটা হলো এই কারণেই যে লোকেদের আনরেস্ট্রিক্টেড, অ্যান্ড দিস ইজ এ 45,000 crore রুপি ইন্ডাস্ট্রি। কোনো ক্রিকেট মানে টুর্নামেন্ট হয় না ওদেরকে ছাড়া। দুর্গা পুজো, ক্রিকেট টুর্নামেন্ট কোথায় নেই, সব জায়গায় স্পন্সরশিপ, এবং লোকেরা পাগলের মতো খাচ্ছে। বর্তমান সমাজ ব্যবস্থার এটা একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। কোন কোন লক্ষণ একজন সাধারণ মানুষ, কোন কোন লক্ষণগুলো দেখলে বা দেখা গেলে তিনি একজন ওরাল প্যাথোলজিস্টের কাছে যাবেন বা যাওয়াটা দরকার? আপনার মুখে যদি কোনো ঘা হয় বা লিশান হয়, এবার ঘা লিশান মানে একটা হয় আলসার, একটা লিশান। আলসার মানে আপনার যে কন্টিনিউয়াস ভেতরে মিউকোসা বা চামুখের ভেতরে যে চামড়াটা আছে সেটাতে গ্যাপ হয়ে গেছে, সেটাকে আলসার বলে। আলসার বা সাধারণ ভাষায় ঘা। এবার এটা যখন দেখছেন যে সারছে না বা বারবার হচ্ছে, মানে ওই যেটা বললাম, একবার একদিকে হচ্ছে, একবার অন্যদিকে হচ্ছে, কিন্তু হচ্ছে, এইরকম হলে, বা একটা ঘা হয়েই রয়েছে 2-3 সপ্তাহ হয়ে গেছে, সারছে না, আপনি অনেক কিছু করেছেন কিন্তু সারছে না, ঠিক আছে, এরকমই কোনো একটা ফোলা আছে, সেরকমও 2-3 সপ্তাহ হয়ে গেছে, বা অ্যাবনর্মাল ফোলাটা ধরলে ব্যথা করছে, বা ফুলে আছে ব্যথা করছে না হয়তো, তো এইগুলো যদি কেউ লক্ষ্য করে তাহলে একজন ওরাল প্যাথোলজিস্টের সঙ্গে কনসাল্ট করতে পারে। আচ্ছা, এবার যেটা জানার, মুখের ক্যান্সার যখন শুরু হচ্ছে বা হয়তো ভিতরে ভিতরে হয়তো বাড়ছে, একটা সাধারণ মানুষকে সেটা বোঝানো যাবে কিভাবে? মানে তিনি কিভাবে বুঝবেন বা কোন কোন লক্ষ্যগুলো থেকে তিনি নিশ্চিত হবেন যে মুখের ক্যান্সারই হয়েছে বা সেই দিকেই এগোচ্ছে পরিস্থিতি? যেটা প্রথমে আগে বললাম, একটা তো হলো মুখের ক্যান্সার, যেটা 96% কেসে একটা রোগ হয়, যেটা আপনারা মানে একটু আমাকে ইংলিশেই বলতে হবে, সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে 100টার মধ্যে
96টা কি 90টা 90%-এর ওপরে এই রোগটাই হয়। মুখের ক্যান্সার মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে। আর এটা হলো কার্সিনোমা কোথাকার, যে মুখের ওপরে যে মানে মিউকোসাটা বা চামড়াটা, যেরকম এখানে মিউকোসা আছে, মুখের ভেতরে যে গোলাপি রঙের যে সাধারণ গোলাপি রঙের যে মিউকোসাটা আছে, ওই জায়গাটার মিউকোসা, মানে ওটা তো সব জায়গায় আছে, মাড়ির ওপরেও আছে, এইখানেও আছে, যেখানে লোকেরা খাবার টাবার জিভের উপরেও আছে, বিভিন্ন রকম। সেটা আমাদের ডাক্তারি পরিভাষায় বিভিন্ন রকমের জিনিসটা হতে পারে, কিন্তু ওইটার থেকে যে ক্যান্সার ওটাকে বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা হলো মুখের ক্যান্সার। এবার এটা একদম প্রাথমিক স্তরে যেটা হবে, যে একটা ঘা হবে। এই ঘাটা কিন্তু সবসময় যে ব্যথা হবে সেরকম না। প্রথম হয়তো ব্যথা হবেই না, প্রথম এমনি একটা ঘা হবে, আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওটা থাকবে যতই ওষুধ লাগান। যেরকম যেরকম অনেক ঘা বললাম সেরে যাবে, একদিকে সেরে অন্যদিকে হবে, এটা এক জায়গায় থাকবে, আস্তে আস্তে বাড়বে, প্রথম দিকে ব্যথাও করবে না, এবং এটা কিন্তু কোনো মতেই সারবে না, সারার কোনো লক্ষণ নেই, এটা ঘাটা তৈরি হয়ে রয়েছে। আচ্ছা, বিশেষ করে যেটা দেখতে হবে, আবার স্কোয়ামাস সেল কার্সিনোমা যাদের হয় তাদের 90% ক্ষেত্রে কোনো না কোনোভাবে তারা কোনো একটা তামাক সেবন করেন। সেটা সিগারেট হতে পারে, বিড়ি হতে পারে, পান মশলা হতে পারে, গুটকা হতে পারে, এমনি পান সুপুরি দিয়ে হতে পারে, খৈনি হতে পারে, আবার গ্রামের দিকে গুড়াকু মহিলারা ওটা দিয়ে নাতে মাঝে, তো ওইটাও হতে পারে। কোনো না কোনোভাবে 90% ক্ষেত্রে দেখা গেছে যে তামাক ব্যবহার করছে, মুখে একটা ঘা হয়েছে এবং ওটা সারছে না। এবং মানে আনফর্চুনেট ব্যাপারটা হলো পেশেন্টের জন্য, যে যেহেতু এটা প্রথমে ব্যথা করে না, অনেকেই ভাবে যে নিজে থেকে ঠিক হয়ে যাবে, বা ওয়াক ডাক্তারের থেকে একটা বড়ি নিয়ে এলো, ওষুধের দোকান থেকে একটা বড়ি নিয়ে এলো, তো কিছু করায় না। দেখা গেছে অনেক 2-3 মাস পরে কাউকে দেখাতে যায়, সেও লোকাল ডাক্তারকেই দেখাতে যায় হয়তো, কিন্তু সেটা 2-3 মাস ওয়েট করে, তখন ভিতরে হ্যাঁ, ততদিনে হয়তো অনেকের দাঁত নড়তে শুরু করে দিয়েছে, অনেকের অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্যে যখন দেখবেন আপনি যদি তামাক সেবন করেন, আপনার মুখে কোনো ঘা হয়েছে এবং ওটা ছাড়ছে না, তামাক সেবন মুখে ঘা ছাড়ছে না, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ডেন্টাল সার্জন দেখানো উচিত। আচ্ছা, তামাকের কথাই উঠে এলো এই কথা প্রসঙ্গে, তবু আলাদা করে জানতে চাইবো যে কোন ব্যক্তিরা, মানে কি ধরনের বলতে চাইছে আর কি, আচার ব্যবহার বা খাদ্যাভ্যাসের মানুষেরা বেশি ঝুঁকিপ্রবণ এই আলসারের ক্ষেত্রে বা মুখের ক্যান্সারের ক্ষেত্রে, এবং কতটা দেরি হলে মানে এখান থেকে ফিরে আসাটা আবার খুব বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। দুটো আলাদা আলাদা কোশ্চেন, আমি একসাথেই উত্তরটা দেবো। প্রথমত হলো একটা বাংলায় কথা আছে না, সস্তার 3 অবস্থা। তো যেই নেশাটা একটু সস্তার দিকে, সেটা কিন্তু বেশি ক্ষতি করে। আচ্ছা, অনেকেরই ধারণা যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়ার থেকে ভালো, একদম উল্টোটা। বিড়িতে যা ক্ষতি হয় সেটা সিগারেটের থেকে বেশি হয়, আরও অনেক ক্ষতিও হয়, কিন্তু মুখের ক্ষেত্রেও বা ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি বিড়ি ইজ ডবল পোটেন্ট দেন 1 সিগারেট। ফিল্টার থাকে না, টোব্যাকোর কোয়ালিটিও অন্যরকম থাকে। তো বিড়ি খাইলে যারা বিড়ি খায় তাদের কিন্তু এই টোটাল কোনগুলোর থেকে একটা ঘা শুরু হয় অনেকেরই, এটাকে প্রি ক্যান্সারের একটা স্টেজ বলে, লিউকোপ্লাকিয়া। তো সেই বিড়ি খেলে এক তো ভীষণভাবে ক্যান্সার প্রবণ, তাদের টিবি রোগও হয় বেশি, সেটা একটা। সিগারেট খেলেও হয়, তো কিন্তু বিড়িতে বেশি। আচ্ছা, আর যেটা আগেই আমরা বলছিলাম, এখন চলেছে সব জায়গায় জুবা কেসরি, পান মশলা। পান মশলার সঙ্গে আমরা কি দেখি, পান মশলা এখন অনেক জায়গায়, মানে গুটকা ছিল আগে যে পান মশলার সঙ্গে টোব্যাকো মিক্স করা থাকতো, গুটকা ব্যান হয়েছে, পান মশলা ব্যান হয়নি। তো এরা কোম্পানিগুলো কি করছে, এই পান মশলার সঙ্গে ছোট্ট একটা জর্দা মানে টোব্যাকো তামাক অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, তো ওটা নিয়ে লোকেরা মিক্স করে একসাথে মিক্স করে ঢেলে খায়, তাতে কিন্তু প্রচন্ড ক্ষতি হয়। এই পান মশলা, এই যে জর্দা, আমরা এখন এরকম পেয়েছি, আগে ছিল যে 50 বছরের কমে খুব আমরা কম ক্যান্সার দেখতাম যখন আমি এমডিএস করেছিলাম, মাস্টার ডিগ্রি করেছিলাম। এখন তো আমি 32 বছর 30 বছরে ক্যান্সার দেখছি, 35 বছরের ক্যান্সার দেখছি,
এমনকি ওরা পান মশলা খাওয়া শুরু করেছে 15 বছর থেকে। না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আরো কম বয়সে। মানে এটা কেউ খারাপ ভাবে নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি। মানে এখন On an average। স্কুলের বাচ্চারাও এখন খাচ্ছে, এবং সেটা নিশ্চয়ই আমাদের গার্জেনদের, অভিভাবকদের অসতর্কতা হোক। গার্জিয়ানরাও তো খাচ্ছে না, সেটাই হচ্ছে কথা, ওখানেই সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। তো ব্যাপারটা হলো এখন যেহেতু ওরা শুরু করছে এত কম বয়সে, তো ক্যান্সারের বয়সটাও কম হয়ে গেছে। মানে 35 বছরে তখন ওর 20 বছর পান মশলা খাওয়া হয়ে গেছে। তো যারা বিড়ি এবং পান মশলা এই দুটোতে অ্যাডিক্টেড, তারা তো হাইলি সাসেপ্টিবল। আরো অনেক রোগ আছে, কিছু প্রি ক্যান্সার আছে, হ্যাঁ, যেগুলো কিনা আমাদের মানে আগের কিছু স্টেজ আছে, সেটা আছে। আর সেকেন্ডলি এই দুটোতে খুব অ্যাডিক্টেড। আরেকটা হয় দেখবেন খৈনি খায় লোকেরা। আচ্ছা, খৈনি মানে দেখবেন ওই একটা ডিবের মতো পাওয়া যায়, একদিকে খৈনি মানে টোব্যাকো থাকে, আরেকদিকে চুন থাকে। ওটাকে মিলিয়ে ওরা এখানে সারাদিন রেখে দেয়। বিশেষ করে যারা ট্রান্সপোর্ট সেক্টরে আছে, ড্রাইভার, কন্ডাক্টর বা মুটে মজুরি করে, কিন্তু ভীষণ কেন কি ওটা বেশি দাম না, খুব সস্তা, এবং খিদে মেরে দেয় ওটা। তো সেইটা সারাদিন মুখে রেখে ওরা কাজ করে, সস্তায় নেশা। তো সেটাতেও খুব ক্ষতি হয়। এবং গ্রামের দিকে মহিলারা গুড়গুড়াকু ইউজ করে পেস্টের মতো করে, সেটাতেও খুব ক্ষতি হয়। তো এই যে জিনিসগুলো, এইগুলো হয়। আচ্ছা, আর তারপরে মানে নেশাজাত দ্রব্যগুলো থেকে বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে, মানে তাদের ক্যান্সার হওয়ার চান্স বেশি। আরেকটা হ্যাঁ, ওর সঙ্গে যেটা বললাম যে কতটা দেরি হলে মানে ওখান থেকে বেরিয়ে আসাটা খুব মুশকিল। এবার ব্যাপারটা হলো, লোকজন প্রথমে ব্যথা করে না, নেশা করতেই থাকে, ঘাটাকে কোনো ইয়ে করে না। এই ঘাটা আস্তে আস্তে ছড়াবে, ভেতরে ঢুকবে, তারপর হাড়ের মধ্যে যাবে। তারপরে যখন একবার হাড়ে পৌঁছে গেল, তখন যদি দাঁত নড়তে শুরু করে যায়, তার মানে ওটা হাড়ে ঢুকে গেছে ক্যান্সার। তখন কিন্তু জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে গেল। যখন দাঁতে মানে ঘাড়ে ঢুকে গেল, একবার যদি ক্যান্সারের জন্য হাড় নষ্ট হয়ে গিয়ে দাঁত নড়তে শুরু করে দেয়, তার মানে এটা অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে। আচ্ছা, আর উপরে মানে মাড়ির মধ্যে বা চামড়ার মধ্যে নেই, ওটা ভিতরে ঢুকে গেছে, হাড়ে ঢুকে গেছে। ট্রিটমেন্ট বিকামস কমপ্লিকেটেড। আরো যখন ভেতরে ঢুকে যাবে, তখন আমাদের এখানে কিছু লিম্ফ নোড গ্রন্থি আছে, ওখানে চলে যাবে, আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। আরো অসুবিধা যখন হয়, কি হয়, ওটা এমন আমরা বড় বড় দেখেছি, খুব আনফর্চুনেট, যে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বড় বড় ক্যান্সার, সেটা মানে মুখ ফুড়ে বাইরের চামড়া দিয়ে বেরিয়ে গেছে। তখন এটা মানে একটা ওয়াইড রেঞ্জ হয়ে যায়। মানে তখন ওই স্টেজ থেকে লোককে বাঁচানো বা ফেরানো, এরকম না যে বাঁচানো যাবে না, কিন্তু ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। মানে এই 3rd স্টেজ 4th স্টেজে ক্যান্সার চলে যায়। এটাকে যদি সময় দিয়ে মাপতে যাই আর কি, মানে আমি সাধারণ মানুষদের জন্য বলছি যে 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, মানে কতটা সময় পেরিয়ে গেলে সেখান থেকে আর বেরিয়ে আসা যাবে না, বা ফিরে আসাটা খুব টাফ হয়ে যাবে। এবার ব্যাপারটা হলো কোন স্টেজে ডিটেক্ট হচ্ছে। মানে ব্যাপারটা হলো, লোকটার মুখে আলসার হয়েছে, যদিও মোটামুটি অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে কি 1 মাসের মধ্যে কোনো ডেন্টাল সার্জন দেখিয়ে একটা ট্রিটমেন্টের প্রসিজারের মধ্যে ঢুকে যায়, তাহলে তার বাঁচার চান্স বা ক্যান্সার ঠিক হওয়ার চান্সটা বেশি। আচ্ছা, আর যদি একদম 4th স্টেজে আমি 4 সেন্টিমিটার 6 সেন্টিমিটার একটা বড় টিউমার নিয়ে যাব, তখন বাঁচার চান্স কমে যাবে। আচ্ছা, তো মানে আর্লি ট্রিটমেন্ট, মানে আমার 2-3 সপ্তাহ হয়ে গেছে, ঘাটা ছাড়ছে না, আমি দাঁতের ডাক্তার দেখাবো, ডেন্টাল কলেজে যাবো না। আর এবারও যদি ভাবে যখন বড় হবে দেখা যাবে, আমাদের দেশে তাই হচ্ছে। লোকজন আমাদের ডেন্টাল কলেজে আসছে, কতদিন ধরে ঘা আছে? 6 মাস ধরে। কি করছিলেন? প্রথম 2 মাস কাউকে দেখায়নি, তারপর একজন কোয়াককে দেখিয়েছি, পাড়ার ডাক্তারের ওষুধ খেয়েছি, তারপরে একজন ডেন্টাল সার্জনের কাছে গেছি, সে আপনার কাছে রেফার করেছে। মানে আমাদের কাছে আস্তে আস্তে 4-6 মাস পেরিয়ে যায়। বাস্তবটা এরকম হয়ে যাচ্ছে যে আমরা টাকা খরচা করে রিল দেখতে পাচ্ছি, কিন্তু আমরা টাকা খরচা করে আমাদের শরীরের যত্ন নিচ্ছি না। মানে পরিস্থিতিটা এটার জন্য তো অত টাকা খরচারও ব্যাপার নেই। একটা টোটো ধরে আপনাকে শুধু আমাদের ওখানে পাওয়ার হাউস পাড়ায় ডেন্টাল কলেজে পৌঁছাতে হবে। এখানে তো বিশাল কিছু টাকা খরচা হচ্ছে না, 2 টাকায় আপনার চেক তো হয়ে যাবে যে আমার কি হয়েছে। অ্যাটলিস্ট এটার যে মানে কিছু করতে হবে কিনা, ক্যান্সার কিনা, 2 টাকায় চেক হয়ে যাবে। এটা তো সেরকম না। কিন্তু ওই যে যাবো আলস্য, আমি কেন যাবো, এই তো ভালো আছি, দেখি না আর কিছুদিন, করতে গেলে। আচ্ছা, এই কথা প্রসঙ্গে প্রি ক্যান্সারের কথা হলো, প্রি ক্যান্সার স্টেজ যেগুলো আর কি, সেগুলো যদি একটু বলেন। আরেকটা এরই সঙ্গে আরেকটা কথা জানতে চাইবো যে ঘরে বসে কোন কোন পরিবর্তনগুলো দেখলে
তাকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার বা তার নিজে থেকে যাওয়াটা দরকার। প্রথমে তো বলে দিই, এই ক্যান্সার, প্রি ক্যান্সার যেহেতু 90% তো হচ্ছে তামাক খেলে, তো তামাক যারা মানে ব্যবহার করে তাদেরই বেশি হয়। হ্যাঁ, আনফর্চুনেটলি একটা 5 to 10% আছে যে যারা তামাক না খেয়েও ক্যান্সার হচ্ছে, তাদেরও এরকম যেতে হবে, কিন্তু যারা তামাক খায় তো তাদেরই বেশি। তো ধরুন যারা তামাক ব্যবহারকারী 90% যেহেতু তারা, তো ওদের যদি ওরা দেখে যে, প্রথমত ওটা বন্ধ করার চেষ্টা করতে হবে, সেটা আমরা লাস্ট পার্টে আসবো। যে যদি কেউ দেখে যে মুখের দুটো কোণে সাদা বা লালচে দাগের মতো হয়ে যাচ্ছে, এটা মুখের কোণ থেকে ভেতরের দিকে যাচ্ছে, এইটাকে বলে লিউকোপ্লাকিয়া, এবং এটার প্রধান কারণ হলো বিড়ি খাওয়া। আমাদের বর্ধমানে যেহেতু আমরা টোব্যাকো কন্ট্রোল ইউনিট চালাই, তো সেখানে আমরা দেখেছি সব থেকে মেন যেটা নেশা সেটা হলো বিড়ি খাওয়া। আচ্ছা, তো সেই যে যদি কোনো দাগ দেখে যে বিড়ি খেয়ে এরকম মুখে সাদা লাল দাগ ঠোঁটের কোণ থেকে ভেতরের দিকে যাচ্ছে, সেটাকে বলে লিউকোপ্লাকিয়া। ওটার সঙ্গে লাল বেশি হলে এরিথ্রোপ্লাকিয়া। এটা প্রি ক্যান্সার। প্রি ক্যান্সার কথাটা যে প্রি ক্যান্সার মানে ক্যান্সারের আগে, মানে বডি জানান দিচ্ছে যে এবার আর বন্ধ করো এইসব জিনিস, নাহলে তুমি ক্যান্সারের দিকে এগোবে। এটা একরকম। 2 নম্বর হলো, যেটা অনেকে হয়তো জানেন বা বেশিরভাগ লোকেরা জানেন না, একটা রোগ আছে ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। আবার বলি, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। ঠিক বাংলায় পুরোটা আমার বলতে পারবো না হয়তো। তো এটা যেটা হয় মেনলি সুপুরি খেলে হয়। এবার সাধারণত লোকেরা ভাববেন আমি তো সুপুরি খাই না, কিন্তু আপনার পান মশলার মেন কন্টেন্ট হলো সুপুরি। তো পান মশলাতে ওরা বলছে কোনো নিকোটিন নেই, তামাক নেই, কিন্তু মেন তৈরি হচ্ছে সুপুরি দিয়ে। এই সুপুরির মধ্যে কিছু কেমিক্যাল আছে যেটার থেকে কিছু লোকের এরকম এই রোগটা হচ্ছে। আচ্ছা, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। এটা হলো আপনার যেরকম উর্বর জমিতে গাছ পুঁতলে ভালো গাছ হবে, এই ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস যাদের হয়ে যায় সেখানে হলো ক্যান্সারের জন্য জায়গাটাকে উর্বর করে দিচ্ছে। আচ্ছা, ওদের ক্যান্সার, মুখের ক্যান্সার বেশি হবে। সেই জন্যই আমাদের দেশে হলো সব থেকে বেশি, বিশেষ করে এখন পুরুষ মানুষদের মধ্যে এখনো বেশি, মহিলাদের মধ্যেও এখন হচ্ছে বেশি। 1 নম্বর ক্যান্সার হলো মুখের ক্যান্সার। আচ্ছা, ডিউ টু পান মশলা। কেন কি পান মশলাতে সুপুরি থাকে, মানে পান মশলা তৈরি হয়, বেসিক ইনগ্রিডিয়েন্ট অফ পান মশলাই সুপুরি। সুপুরির মধ্যে একটা কেমিক্যাল থাকে অ্যাডিকোলিন, আরও কেমিক্যালও থাকে, তো সেটার থেকে এই রোগটা হয়। সেটা একটা প্রি ক্যান্সার। আচ্ছা, এটা জানতে খুব ইচ্ছা করছে এই কথা প্রসঙ্গে। এই যে পুরুষদের মধ্যে যে সম্ভাবনাটা বেশি বা তামাকজাত দ্রব্য ব্যবহার করার ফলে, যদি ভারতের মধ্যে দেখি মোটামুটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন ভারতের মধ্যে এই প্রবণতাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে ক্যান্সারের? আমাদের এখানে খুব বেশি, পূর্ব ভারতে খুব বেশি। আমি কেন কি বলছি যে পূর্ব ভারতে, আমাদের এখানে আমি বর্ধমানে যতটা দেখেছি যে বিড়ি খাওয়ার প্রবণতাটা প্রচণ্ড বেশি। আচ্ছা, প্রচণ্ড স্মোকিং, ইভেন ইন ফিমেলস। তো সিগারেট বিড়ি খাওয়াটা তো বেঙ্গলেই হয়তো নাম্বার 1-এ আছে। আচ্ছা, ম্যাক্সিমাম। আর আপনি একটু পূর্বাঞ্চল, বিহার ফিহার, উড়িষ্যার দিকে চলে যান বা নর্থ ইস্টের দিকে যদি যান, সেখানে আবার হলো এই এখন পান মশলা। আচ্ছা, ইউপিতেও পান মশলা মানে ছাড়াতেই পারবেন না। ওখানে মানে বিহারে অ্যালকোহল ব্যান করেছে, কিন্তু বলছে ওখানে যদি এই পান মশলা খৈনি ব্যান করে ওই দাঙ্গা লাগ যায়গা। ওরা মানে যার জন্যই আপনি তো এত অ্যাড কেন, লোকেরা যেটা जो दिखता है वो बिकता है, মানে যেটা দেখা যায় সেটা বিক্রি হচ্ছেই বলে ওয়ার্ল্ড কাপের মতো শাহরুখ খান অ্যাড করছে। একদম। তো এই জিনিসটা পূর্বাঞ্চলেই বেশি, ওয়েস্টার্নতেও আছে ওখানে চিউইংটা। তবে এমনি পরিসংখ্যান হিসাবে আমাদের 2 রকম তামাক ব্যবহার হয়, স্মোকিং আর স্মোকলেস। স্মোকিং মানে বিড়ি সিগারেট, যেটা মানে ধুয়ো হয়, আর একটা স্মোকলেস মানে ধুয়ো হবে না, পান মশলা, খৈনি, এইসব জাতীয় গুটকা। তো স্মোকলেসটা ইন্ডিয়াতে বেশি কিন্তু। আচ্ছা, প্রায় 22-24 কোটি লোক স্মোকলেস টোব্যাকোতে অ্যাডিক্টেড, মানে স্মোকলেস বা এইসব জিনিসে। স্মোকিং হলো তার থেকে কম কিছু না, 13 কোটি লোক। তাও মানে ভয়ঙ্কর পরিসংখ্যান, ভয়ঙ্কর। মানে বড় বড় দেশের মানে কিছু না, আমাদের দেশে শুধু 1% লোককে অ্যাডিক্টেড করে দিতে পারলে ওই কোম্পানি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। পরিসংখ্যান যা শুনছি এতে তো মানে একজন প্রকৃত সুস্থ নাগরিক যদি হন তার
রাতের ঘুম উড়ে যাবে। তার মনে হবে যে আমি কিভাবে আমার পরিবারের লোকজনদের, ছোটদের কিভাবে এখান থেকে বের করে আনবো বা ঠিকঠাক রাখবো, মানে ভয়ঙ্কর পরিসংখ্যান যা শোনা যাচ্ছে। এই প্রেক্ষিতেই জানার যে নিয়মিত স্ক্রিনিং বা ওরাল চেক আপ কীভাবে এখান থেকে আমাদের একটা সুরাহা দিতে পারে। আমি এটা বলে দিই আপনাকে, সবারই উচিত, মানে বাড়ির যতজন আছে অ্যাটলিস্ট বছরে একবার কিংবা দুবার কোনো ডেন্টিস্টের কাছে যাওয়া। আচ্ছা, এবার আপনি বলতে পারেন আপনি ডেন্টিস্টদের অ্যাড করছেন, ব্যাপারটা শুধু সেরকম না। আপনি ডেন্টিস্টের কাছে গেলে একটা জিনিস যেটা হয়, আমি বলছি না ডেন্টাল কলেজেই যেতে হবে, ডেন্টিস্ট পাস করা ডেন্টিস্ট কি হবে, ডেন্টিস্ট হলে আপনার পুরো মুখটা দেখবে, দাঁতের ভেতরে সবটা দেখবে, মাড়িগুলো দেখবে। তো কোথাও যদি ইনিশিয়ালি কোনো ঘা হয় বা কিছু শুরু হয়ে থাকে আর আপনি ওটা দেখতে পারবেন। আর ডেন্টিস্টের কাছ থেকে আপনি কিছুতেই লুকাতে পারবেন না যে আপনি তামাক ব্যবহার করেন না কেন। একটা পেটের ডাক্তার বা বুকের ডাক্তার ও কিন্তু হয়তো মিস করে যাবে, আপনি মুখ খুললেন না, আমার বুকে ব্যথা হয়েছে, একটু পেটে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, অর্থোপেডিক, সে কিন্তু আপনি না বললে বুঝতেও পারবে না আর বলবেও না যে আপনি তামাক ব্যবহার করেন, এর থেকে ক্ষতি হবে। কিন্তু যখন আপনি মুখ খুলছেন সব ধরা পড়বেন, কেন কি দাগ থাকবে তাদের উপরে। তো সেই জন্যে সেই অর্থে এই বিষয়ে এমনিতেও আপনার অ্যাটলিস্ট বছরে 1-2 বার ডেন্টাল চেক আপ, আমি নর্মাল চেক আপ করাতে এসেছি এবং দাঁতটা ক্লিনিং করাবো, এটা করা উচিত আপনার কিছু না হলে। আচ্ছা, বোঝা গেল। আমরা অনেকক্ষণ আলোচনায় রয়েছি, আপনারা শুনছিলেন ওরাল প্যাথোলজি নিয়ে আজকে আমাদের যে আলোচনা। কিন্তু অনেক সময় আমাদের ইচ্ছার বাইরে গিয়েও কিছু করতে হয়, যেমন আজকে আমাদের করতে হচ্ছে আবারও কয়েকটা এপিসোডের মতোই। আমরা ভেবেছিলাম পুরোটা হয়তো আজকেই আমরা শেষ করতে পারবো, কিন্তু ডাক্তারবাবুর বলার ধরন, তার সুন্দরভাবে ব্যাখ্যা করা, জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার ফলে সময় তো আমাদের বেঁধে রেখেছে, যার ফলে আমরা পুরোটা আজকে শেষ করতে পারলাম না। আজকের মতো এখানেই শেষ করছি, এর বাকি অংশটুকু আপনারা দেখতে পাবেন আগামী পর্বে।